স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো এক্সাম ওরিয়েন্টেশন নিয়ে, বিশেষ করে অসপি ওরিয়েন্টেশন। অসপির মধ্যে তোমাদের অনেক কিছুই থাকে, যেমন থাকে হলো ফটোগ্রাফি, ডাটা ইন্টারপ্রিটেশন, তারপর হলো তোমার এক্স-রে, তারপর গ্রোথ চার্ট, তারপরে থাকে হলো কি যেন বলে পিকচার বলেছি, হ্যাঁ অনেক কিছুই থাকে। আর ইনস্ট্রুমেন্ট অবশ্যই থাকে। তো এগুলা অনেক ভাস্ট ব্যাপারটা। তোমার টোটাল 10টা স্টেশন থাকে, তোমরা জানো বাই দিস টাইম। টোটাল মার্কস এখন নিউ কারিকুলামে 50, প্রতিটা স্টেশনে থাকবে 5 করে, এবং প্রতি স্টেশনে টাইম পাবে 5 মিনিট। এবং পেডিয়াট্রিক্সের জন্য তোমার স্টেশন 9 এবং 10 থাকে, আর বাকি স্টেশন গুলা থাকে হলো মেডিসিন এবং সাইকিয়াট্রি একটা, আর একটা স্কিন। এখন কথা হচ্ছে যে আমি এতগুলা জিনিস পড়াবো 2টা স্টেশনের জন্য, কিন্তু কথা হচ্ছে যে তোমার এই ইনস্ট্রুমেন্ট, এক্স-রে, এগুলা তোমার কাভার হয়ে যাবে ইসেতেও, মেডিসিনেও চলে যাবে। যেমন এলপি নিডলটা মেডিসিনেই দিয়ে দিল, তাহলে এখান থেকে কাভার হয়ে গেল। বা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডলটা মেডিসিনে দিয়ে দিল, মানে আদার দেন স্টেশন 9 and 10, স্টেশন 9 and 10 অ্যালোকেটেড ফর পেডিয়াট্রিক্স। তো এইভাবে তোমার মানে লস নাই। তো আজকে ডাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, যেমন সিএসএফ তোমাকে প্রথমে জানতে হবে যে সিএসএফ এর ডাটাটা বেশি আসে, তোমার নরমাল ভ্যালুগুলো জানতে হবে, তারপরে তুমি বলতে পারবা যে অ্যাবনরমাল ভ্যালুগুলো কি। ম্যাম আপনার মানে স্লাইডটা ম্যাম এখন ওপেন হয়নি। ওপেন হয়নি? না না, কেন এরকম হলো কেন? মানে এখানে দেখা যাচ্ছে না, একটু স্লাইডটা ওপেন করুন, ডাটা ইন্টারপ্রিটেশনে স্লাইডটা ম্যাম ওপেন করেন, দুইটা ক্লিক করেন ম্যাম। এবার দেখা যাচ্ছে? শো করছে না? আপনি ম্যাম না না, আপনি হচ্ছে ম্যাম ওই শেয়ার স্ক্রিনের ডাটা ইন্টারপ্রিটেশনের দুইটা ক্লিক করেন, তাহলে হচ্ছে দুইবার ক্লিক করেন, তাহলে হচ্ছে ম্যাম দেখা যাবে। এবার দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, কারণটা কি? আমি খালি ফোল্ডার থেকে ঢুকেছি। আরেকটা কাজ করতে পারেন, আপনি শেয়ার স্ক্রিনটা অফ করে আবার যান, মানে যে উপরে যে মানে স্টপ শেয়ার আছে, হ্যাঁ স্টপ শেয়ারটা ক্লিক, স্টপ শেয়ারে গেলাম, জি ক্লিক করেন। হ্যাঁ ম্যাম আবার শেয়ার স্ক্রিন। আচ্ছা তুমি আমাকে একটু বলো যে শোনা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ আমি আবার হচ্ছে শেয়ার স্ক্রিনটা ক্লিক করেন, আবার ডাটাতে গেলাম বা অন্য কোনো ডাটাতেই যাই। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। না দেখা গেলে তুমি আমাকে নক করো, এরপরে আবার আরেকটা ইয়েতে চলে যাব, আরেকটা টপিকসে চলে যাব। একই সিকোয়েন্স নাই, আলাদা আলাদা ভাবে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু ইন্টারাপশন হয়ে গেল। আমার কথা নিশ্চয়ই বাই দিস টাইম সবাই শুনতে পেরেছো। তো আমরা আগে সিএসএফ ভ্যালুটা আসে ডাটার মধ্যে কি কি আসে আমি একটু বলে দিই। ডাটার মধ্যে সিএসএফ আসে, তারপর হলো বোন ম্যারোটা ভাইভাতে দেয়, তারপর হলো ডাটা কিছু ভাইভাতেও দেয়। হ্যাঁ, শুধু অসপি বলবো না, আরো সুবিধা আছে ভাইভা, ব্যাপারগুলো এখানে বলবো। ভাইভাতে কার্ড দিয়ে শুরু করে, তোমার প্র্যাকটিক্যাল পোর্শনের ইনস্ট্রুমেন্ট দেয়, এক্স-রে দেয় এবং ডাটা দেয়, এখান থেকে ওগুলাও চলে আসবে। কাজেই শুধু যে অসপি ওরিয়েন্টেশন হচ্ছে তাও কিন্তু না, অনেক কিছুই ওরিয়েন্টেড হচ্ছে তোমরা এখান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা প্রবলেম দিয়ে তোমাকে শুরু করবে। ঘটনাটা বলতে পারে যে 3 years boy presented with fever for 3 days and for the last few hours he or she developed convulsion for several times and it was generalized, and CSF shows the following features. হ্যাঁ, যেমন CSF ফাইন্ডিংসটা বলে দিবে: হেজি, প্রেশার এলিভেটেড, WBC count 300 to 2000 cells per cubic millimeter, polymorphs are predominant, and protein raised, glucose decreased, and chloride decreased. So, and biochemical findings: protein raised, glucose reduced, and the chloride also reduced.
and what will be the probable diagnosis. তখন তোমাকে বলতে হবে, যেমন আরেকটা প্রবলেম দিলাম এখানে, 3 years child having history of fever for 2 days with repeated convulsion, CSF shows elevated pressure and color is hazy, neutrophilic pleocytosis, glucose less than 40 and elevated protein. So এখানে what is your probable diagnosis? এক নাম্বার থাকতে পারে what are the cardinal features of this condition, write down 2 contraindication of LP. এটা ভাইভাতে বলতে পারে, কিন্তু এখানে তোমার অসপিতে সরাসরি নাও বলতে পারে, ইনস্ট্রুমেন্টে বলবে contraindication of LP and write down 2 immediate complication of the disease. তো এখানে অসপির জন্য এই প্রবলেমের পেছনে কি প্রশ্ন থাকতে, probable diagnosis acute pyogenic meningitis. Mention 3 cardinal features of this condition. 3 cardinal features এর মধ্যে signs of meningeal irritation, এই তিনটা তোমাকে বলতে হবে। নেক রিজিডিটি, কার্নিং সাইন, ব্রুডজিনস্কি সাইন। এখন এই কথাগুলো আমি নিয়ে আসছি হলো ভাইবার জন্য। ভাইবা তো অনেক কিছু জিজ্ঞেস করে, যেমন তোমাকে প্রবলেম দিয়ে শুরু করলো, ভাইবা বোর্ডে তুমি প্রথমে গেলা, একটা প্রবলেম বললো, প্রবলেম দিয়ে তোমাকে বললো what are the signs of what are the cardinal features of this condition. তুমি বললা, উত্তর দিলা পাইজেনিক মেনিনজাইটিস, তারপর কার্ডিনাল ফিচারে গেল। এখন তোমাকে বলতে পারে how can what is কার্নিং সাইন, what is ব্রুডজিনস্কি সাইন, কাদের কার্নিং সাইন দেখবা, কাদের ব্রুডজিনস্কি সাইন দেখবা, মানে these are all signs of meningeal irritation and positive after the age of 12 months. And young infant signs of meningeal inflammation may be minimal with only irritability, restless, depressed mental status and poor feeding. কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে তুমি কার্নিং সাইন এন্ড ব্রুডজিনস্কি সাইন পাবা এবং নেক স্টিফনেস অর নেক রিজিডিটি। এগুলো তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করে, আমরা ভাইভা যখন আলোচনা করব তখন ডিটেইল বলবো। তাহলে প্রথমটা তোমার পাইজেনিক মেনিনজাইটিস এবং কার্ডিনাল ফিচার। এখন আবার বলতে পারে হাউ উইল ইউ ট্রিট দ্য কন্ডিশন, হ্যাঁ, অর what other investigation you want to do for this condition. এইভাবে তোমাকে অসপিতে প্রবলেম গুলা দিবে। আচ্ছা, এখন যদি একটা ইনস্ট্রুমেন্ট দেয়, এলপি ইনস্ট্রুমেন্ট, তোমরা কিন্তু আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, ওটা আমি আবার পরেও আসবো। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট দিতে পারে, তখন এই মেনিনজাইটিস রিলেটেডই তোমার প্রশ্ন হবে। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তুমি বলবা কি কি পোর্শন আছে, ট্রকার এন্ড ক্যানুলা, এন্ড দিস ইজ lumbar puncture needle, and write down 2 contraindication of LP. For what purpose it is used? It is used for lumbar puncture. এবং 2 contraindication of LP তোমরা অনেক কিছু বলতে পারো, যেমন পেইন, লোকাল সাকশন পেইন, তারপর হলো ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন না, এবং অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাড করে দেয়, যেমন বলা হয় যে হোয়াট আর দ্য রাইট ডাউন টু ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন অফ এল। তাহলে তখন তুমি লিখবা যে সাইন্স অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এন্ড সিভিয়ার থ্রোম্বোসাইটোপেনিয়া, দিস আর 2 মেইন কন্ট্রাইন্ডিকেশন। আর কোয়াগুলোপ্যাথি, 3টা বললে কোয়াগুলোপ্যাথি, তারপর হলো কার্ডিওভাস্কুলার কম্প্রোমাইজড অর ইন শক, রেসপিরেটরি কম্প্রোমাইজ যদি থাকে, লোকাল ইনফেকশন যদি থাকে। আস্তে আস্তে তোমার লিস্ট ইম্পর্টেন্স এর দিকে যাবা, প্রথমে ইম্পর্টেন্ট গুলা বলে ফেলবা। অনেকে আবার কমপ্লিকেশন হিসেবে ডেথও লিখে, বাট ডোন্ট রাইট ডেথ অ্যাজ এ কমপ্লিকেশন, কারণ ডেথ কোনো এটা এন্ড অফ অল কমপ্লিকেশন, কমপ্লিকেশন হয়েই ডেথ হয়, কাজে ওটা লেখার দরকার নাই। তো অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স এখানে কন্ট্রাইন্ডিকেশন গুলো আছে। ভাইভাতে তো হয়তো 4-5টা বলতে হবে, কিন্তু অসপিতে 2টা 3টা 4টা হার্ডলি চায়, বা 2টার বেশি দেও না, কারণ মার্কস তোমার কম থাকে। ইমিডিয়েট কমপ্লিকেশন, respiratory arrest for positioning, herniation of the brain stem. These are more important complication. আর অন্য কিছু লোকাল ডুরাল পাংচার হেডেক এগুলা বলা দরকার নাই, ড্রাই টেপ এগুলা কমপ্লিকেশন অত ইম্পর্টেন্ট না, রেড গুলা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমার 2টা জিনিস হয়ে গেল, একটা হলো একটা প্রবলেম রিলেটেড টু মেনিনজাইটিস, আর একটা হলো ইনস্ট্রুমেন্ট which is used in meningitis.
আচ্ছা, এখন এইগুলার ভ্যালুগুলো তোমাদের জানতে হবে, কারণ হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলতে পারে যে কোন মেনিনজাইটিসে ভাইরাল মানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সিএসএফ এর কন্ডিশন গুলা, ভাইরাল মেনিনজাইটিস এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজে এবং টিবি মেনিনজাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিবি মেনিনজাইটিস এর গুলা অবশ্যই জানতে হবে। আমি ডিটেইল করছি না, তোমরা সবাই জানো, আমি খালি পরীক্ষা ওরিয়েন্টেড কথাগুলো বলে যাচ্ছি। আচ্ছা, এখন একটা কেস সিনারিও যদি দেয়, হিস্ট্রি অফ লো গ্রেড ফিভার and weight loss for 1 month এবং level of consciousness impaired for 5 days and having history of convulsion, what will be the probable diagnosis? And CSF findings shows straw pressure elevated, WBC 10 to 500 cell per cubic millimeter, and mostly lymphocyte. Protein is raised about 3000 milligram per dl. Glucose decreased less than 40, and chloride also decreased, and CSF shows acid fast bacilli. এটা নাও বলতে পারে, কিন্তু prolonged history একটা যদি দেয় ফিভার, ওয়েট লস, হ্যাঁ, তখন তোমাকে এবং এই প্রোটিনের ফিচারটা দেখে, আর যদি বলে ফেলে আন্ডারস্ট্যান্ডিং অফ সিএসএফ দেয়ার ইজ কবওয়েব ফর্মেশন, কবওয়েবটা আমি বলছি, তাহলে তোমাকে অবশ্যই এটাকে বলতে হবে যে মাই প্রবাবল diagnosis is TB meningitis. এখন how will you treat TB meningitis? What are the drugs used in TB meningitis? এগুলো তোমার নেক্সট কোয়েশ্চেন হতে পারে। এবং what are the complications of TB meningitis? এগুলো তোমার রিলেটেড কোয়েশ্চেন। তাহলে একটু প্রবলেম দিচ্ছে, এই ডাটাটা দিচ্ছে, তারপরে তোমার প্রশ্নটা আসতেছে। আর এখানে কবওয়েব একটু দেখানো হয়েছে। Cobweb typically, CSF typically clear or slightly turbid in TB meningitis. If CSF is left to stand, যদি তুমি কিছুক্ষণ নড়াচড়া না করে রেখে দাও, তাহলে ফাইন ক্লট resembling a cobweb may form. এই যে ফাইন ক্লট তৈরি হবে ডিউ টু এক্সেস প্রোটিন। আর এটাকে আবার বলা হয় স্পাইডার ওয়েব ক্লট। ভেরি হাই লেভেল অফ প্রোটিন কোথায় থাকে? টিবিএম এ। এবং তখন যখন কবওয়েব বা স্পাইডার ওয়েব ফর্মেশন অন লং টার্ম অন স্ট্যান্ডিং অফ সিএসএফ, অর্থাৎ সিএসএফ কে অনেকক্ষণ যদি নড়াচড়া না করে রেখে দেওয়া হয়, তাইলে এই কবওয়েব যদি ফর্মেশন হয়, এটা অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে দিস ইজ ডিউ টু টিবি মেনিনজাইটিস। এটা কিন্তু ভাইভাতেও জিজ্ঞেস করে। ভাইরাল মেনিনজাইটিস এরকম একটা প্রশ্ন দিতে পারে, হ্যাঁ। ইটিওলজি, হোয়াট আর দ্য ইটিওলজি অফ ভাইরাল মেনিনজাইটিস? হ্যাঁ, ভাইরাল মেনিনজাইটিস সাধারণত দেয় না। আরেকটা ভাইভার সময়, আমি অসপি থেকে একটু ভাইভাতেও চলে যাচ্ছি। হ্যাঁ, সিএসএফ তুমি স্টাডি করলা, মানে সিএসএফ ড্র করলা লাম্বার পাংচার নিডল দিয়ে, এবং সিএসএফ ট্রমাটিক না সিএসএফ কালারটা রেড আসলো, এটা হতে পারে ডিউ টু ট্রমা অথবা আগেই তার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ছিল। এখন তুমি কিভাবে দুইটাকে ডিফারেন্সিয়েট করবা যে ট্রমাটিক এলপি না দিস সিএসএফ ইজ ডিউ টু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ? তাহলে গ্রস অ্যাপিয়ারেন্সে কি দেখা যাবে? ট্রমাটিক এলপিতে ব্লাড ইজ মোর ইন ইনিশিয়াল টিউব, মানে তোমাকে 3টা টিউবে সিএসএফ ফ্লুইড কালেক্ট করতে হয়। Physical examination, biochemical examination, and culture. এখন ফার্স্ট টেস্ট টিউবে নীলা লাল ভাগটা যতটুকু ছিল, সেকেন্ড টেস্ট টিউবে আরো একটু কমে গেছে, এবং থার্ড টেস্ট টিউবে আরো কমে গেছে। গ্র্যাজুয়ালি সিএসএফটা হালকা হয়ে যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড টেস্ট টিউবে। এখন এটা যদি হয়ে থাকে, তাহলে তোমাকে ধরতে হবে দিস ইজ ট্রমাটিক এলপি। আর এভাবে কালেকশনের সময় 3টা টিউবের যদি সিএসএফ কালার সেম থাকে এবং ব্লাডটা যদি ক্লট না করে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা
সাবঅ্যারাকনয়েড হেমোরেজের জন্য কালারটা চেঞ্জ হয়েছে। সেন্ট্রিফিউজ করলে তুমি যে ফ্লুইডটা পাবা সেটা ক্লিয়ার থাকবে, মানে উপরে যে সুপারনেটেড ফ্লুইড সিএসএফ ফ্লুইড ক্লিয়ার থাকবে। আর এখানে সেন্ট্রিফিউজ করলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে এখানে জেন্থোক্রোমিক থাকবে, মানে ইয়েলোইশ থাকবে, কারণ আরবিসিটা ভেঙে গিয়ে বিলিরুবিন রিলিজ করে তোমার জেন্থোক্রোমিক হয়ে যাবে। মাইক্রোস্কোপিতে কি দেখা যাবে? প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন দ্য আরবিসি কাউন্ট ইন লেটার টিউব। মানে প্রথমে আরবিসি কাউন্ট দেখতে গেলে প্রথম টিউবটাতে আরবিসি কাউন্ট যতটুকু ছিল দ্বিতীয় টিউবে আরো কমে গেছে, তৃতীয় টিউবে আরো কমে গেছে। এবং এখানে যদি এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজের জন্য যে সিএসএফটা আমরা কালেক্ট করব, সেই সিএসএফটা যদি স্টাডি করা হয় অর্থাৎ মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়, এখানে দেখা যাবে যে আরবিসি কাউন্টটা ইউনিফর্ম সবগুলা টিউবেই। সিএসএফ প্রেসার ট্রমাটিক এলপিতে নরমাল থাকবে এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজে বেড়ে যাবে, এবং সিএসএফ প্রোটিন এখানে নরমাল, এখানে বেড়ে যাবে। তো এইভাবে এটা ভাইভাতে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি একটু ভাইভাও আনতেছি, কারণ আবার ভাইভা নিয়েও বসবো পরে ভাইভার কার্ড হিসেবে। আচ্ছা, এখানে আমি একটু ভাইভাও আলোচনা করব। এটা নরমাল, এখানে ছবিটা ভালো আসে নাই, ক্রিস্টাল ক্লিয়ার। এখানে ইয়েতে নরমাল সিএসএফ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজে জেন্থোক্রোমিক তার ইয়েলোইশ থাকে এবং হেমোরেজে রেড থাকে। আচ্ছা, আর হতে পারে যে কিছু ডাটা দিতে পারে হলো ব্লাড থেকে। হ্যাঁ, এটা তোমার হসপিটালেও দিতে পারে, ভাইভা টেবিলেও বলতে পারে। ভাইভা টেবিলে তোমাকে প্রবলেম দিয়ে শুরু করলো, এরকম একটা কার্ডের মধ্যে একটা প্রবলেম দিয়ে দিল, দিস CSF the 2 years child had history of not growing well and there is no history of fever and having following CBC findings: hemoglobin 6.2 gram per DL, RBC count reduced, RBC indices, MCB reduced, MCH reduced, MCHCO নরমাল অথবা কমে গেছে, এবং রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ 14% থাকে, এটা 18% হয়ে গেছে, মানে বেড়ে গেছে। এবং পিবিএফ এ ডাব্লিউবিসি ডিস্ট্রিবিউশন নরমাল, এবং প্লেটলেট এমনি ডাব্লিউবিসি টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট নরমাল, পিবিএফ এ এখন আসেনি। প্লেটলেট there is thrombocytosis, মানে প্লেটলেট কাউন্ট বেড়ে গেছে। এবং পিবিএফ এ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ অ্যানাস্টোপয়িলোসাইটোসিস, টার্গেট সেল পেন্সিল শেপ সেল। তাহলে এটা, তারপর নেক্সট কোশ্চেন বলবে যে হোয়াট ইজ ইওর প্রবাবল ডায়াগনোসিস। তাহলে অ্যানিমিয়া তো আছে, আরবিসি ইন্ডাইসিস গুলো কমে গেছে, আর আরডিডব্লিউ বেড়ে গেছে, এবং তোমাকে একটা প্রবলেম দিয়ে দিচ্ছে যে having history of not growing well and no history of fever with the following CBC findings. তাহলে তোমার কোনো জ্বর নাই এবং বাচ্চাটা ভালো মতো বাড়তেছে না, তার সিবিসি এই অবস্থা। তাহলে তুমি একটা ক্লু পেয়ে যাচ্ছ যে রিলেটেড টু নিউট্রিশন, তার মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, এখানে রেটিকুলোসাইট কাউন্ট কিন্তু সিবিসি বা পিবিএফ এ তুমি দেখবা না, এটার জন্য আলাদা স্টেইন করে তোমাকে পিবিএফ রেটিকুলোসাইট কাউন্টটা দেখতে হয়। হ্যাঁ, এবং রেটিকুলোসাইট কাউন্ট তোমার সিবিসি আর পিবিএফ এর পার্ট না, কিন্তু এটা আলাদাভাবে দেখা হয়। এবং যদি ইন অ্যাডিশন বলা হয় রেটিকুলোসাইট কাউন্ট ইজ রিডিউস, তাহলে আরো বেশি কনফার্ম হয়ে গেলে তোমার প্রবাবল, নেক্সট তোমাকে প্রশ্ন দিবে what will be the probable diagnosis? Iron deficiency anemia. Mention 3 important clinical features of other 3 important anemia bade other than anemia, other clinical features of this condition. অথবা examination findings, clinical feature তো হবে না, examination findings of this condition. anemia তো আছে, হ্যাঁ, এবার দেখি pale, shiny, smooth tongue. কেন পেল? ডিউ টু অ্যানিমিয়া। শাইনি কেন? ডিউ টু লস অফ প্যাপিলা, give rise to the appearance of pale, shiny, smooth tongue. Koilonachia and redness
cracking and soreness at the angle of the mouth. এই কয়টা তুমি এক্সামিনেশন ফাইন্ডিংস আদার দেন অ্যানিমিয়া বলতে পারো। হ্যাঁ, তো অ্যানিমিয়া আছে, আদার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স অর এক্সামিনেশন ফাইন্ডিংস। রাইট ডাউন আদার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। এখানে আয়রন প্রোফাইলটা করতে পারো, করতে হবে। এবং যদি বলে আর কি করবা, তাহলে তুমি বলবা যে I need to investigate the child to find out the cause of the disease. কি কারণে তার আয়রন ডেফিসিয়েন্সি হলো সেটা আমি করব। তো এইভাবে এইসব ডাটা, এই ডাটাটা তোমাকে ভাইভাতেও দিতে পারে। সেরকম আরেকটা ডাটা বলছি, this 4-year child had history of not growing well with facial dysmorphism and no history of fever with following CBC findings. সেরকম hemoglobin reduced 5 gram per DL, RBC total RBC reduced, RBC indices এর মধ্যে MCV, MCH reduced, MCHC reduced or normal, and RDW red cell distribution is within normal range. এবং WBC normal and platelet normal range. আর PBF এ বলেছে যে microcytic hypochromic anemia with anisocytosis, poikilocytosis, huge number of target cells, fair number of nucleated red blood cells, pencil shaped cell, these are present in PBF. আর রেটি কাউন্টার যদি আলাদাভাবে দেয়, this is not part of CBC or PBF, it is increased. So what will be the probable diagnosis? Important clinical features of this condition. Write down other investigation of this condition and confirmatory investigation for this condition. এই ধরনের প্রশ্ন তোমাকে আস্তে আস্তে করে দিবে এবং জিজ্ঞেস করবে। তাহলে তোমার হলো হেমোলাইটিক অ্যানিমিয়া, প্রবাবলি থ্যালাসেমিয়া। আর কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশনে তুমি পেতে পারো? আদার দেন অ্যানিমিয়া তো পাবাই, তার মানে তার আর কি হিউজ হেপাটোস্প্লেনোমেগালি, তারপরে ফেশিয়াল ডিসমরফিজম তো বলেই দিচ্ছে, গ্রোথ ফেলিয়ার। হ্যাঁ, এভাবে তোমার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স গুলা 2-3টা বলতে হবে। ইনভেস্টিগেশন আদার দেন CBC PBF কি করবা? আয়রন প্রোফাইল, তারপর তুমি এক্সরে স্কাল করতে পারো এবং কনফার্ম করার জন্য এখানে বলতে পারো যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস 3 নাম্বার উত্তরে। এবং ফর কনফার্মেশন তোমাকে কি করতে হবে? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো এইভাবে তোমার কোয়েশ্চেন গুলা অস্পিতেও আসতে পারে, ভাইবা বোর্ডে আসতে, ডাটা ইন্টারপ্রিটেশন। সেরকম এটা একটা প্রবলেম দিবে, প্রবলেম দিয়ে তারপরে হিমোগ্লোবিন রিডিউস, যেমন 5 years boy presented with fever for 3 months and huge hepatosplenomegaly, অথবা কোন একটা ক্লু দিয়ে দিবে, and having the following CBC and PBF findings, যেমন hemoglobin reduced, total count of RBC reduced, RBC indices মধ্যে MCV, MCH reduced এবং RDW normal, absolute reticulocyte concentration is reduced, and WBC total count is reduced, এবং differential count neutrophil is reduced with relative lymphocytosis, platelet reduced, PBF normocytic normochromic anemia, WBC reduced, platelet reduced. তাহলে এখানে প্রবলেমটা হবে তোমার having sudden fever for 15 days with sudden onset of hemorrhagic manifestation and no hepatosplenomegaly. আমি প্রথম তার মানে with the following features, তার মানে অ্যানিমিয়া আছে এখানে, আর ফিভার একটা ক্লু দিয়েছে এবং অল্প দিনের মধ্যে। হ্যাঁ, তাহলে আর ব্লিডিং ম্যানিফেস্টেশনও থাকতে পারে যদি থ্রম্বোসাইটোপেনিয়া হয়। তাহলে ক্লু দিয়ে তোমাকে বললো যে ফিচার গুলা, তাহলে এটা কি হবে? দিস প্রবাবল ডায়াগনোসিস, এটা দিস ইজ ডিউ টু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে,
যে what are the cause of aplastic anemia, how will you treat the condition, হ্যাঁ অত দূর যায় না। অথবা জিজ্ঞেস করতে পারে যে what will be the bone marrow findings of this condition, অথবা for confirmation what investigation you have to do, তাহলে bone marrow biopsy is an option. সেলুলারিটি এখানে হাইপোসেলুলার থাকে, মাইলোইড ইরাইথ্রয়েড রেশিও নরমাল, এবং গ্রানুলোপয়েসিস, erythropoiesis and megakaryocytes are reduced. So these are the bone marrow findings. এখানে biopsyটা chance of dry tap is more. এখানে trephine biopsy is an option. এটা জিজ্ঞেস করতে পারে। তাহলে probable diagnosis is aplastic anemia, probable cause most of the case idiopathic, কারণ জানা যায় না, অথবা অনেক সময় congenital Fanconi's aplastic anemia due to congenital reason, congenital cause, chemical or physical agent, এবং যেমন কিছু ড্রাগস, chloramphenicol, benzene, ionizing radiation, alkylating agent, and antimetabolites. আর হলো idiosyncratic effect, যেমন chloramphenicol, phenylbutazone, সালফার ড্রাগস, গোল্ড কম্পাউন্ড, এগুলা দিয়ে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তবে মোস্ট অফ দি কেস ইট ইজ ইডিওপ্যাথি। এইগুলা মোটামুটি প্রবাবল কজ। তাহলে ইডিওপ্যাথিক, কনজেনিটাল, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এজেন্ট, সাম ড্রাগস অ্যান্ড আদার এজেন্টস, অ্যান্ড ইডিওসিনক্রেটিক এফেক্ট। তো এইভাবে তোমাকে কজগুলো বলতে হবে। ট্রিটমেন্ট অতটা জিজ্ঞেস করে না, কিছু ড্রাগ আছে। আর মেজর কমপ্লিকেশন, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন এর মধ্যে ব্লিডিং ফ্রম প্রলং থ্রোম্বোসাইটোপেনিয়া, লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে, অথবা বাচ্চাটা কিভাবে মারা যেতে পারে ডিউ টু রিপিটেড ইনফেকশন, সেকেন্ডারি টু প্রোট্রাক্টেড নিউট্রোপেনিয়া। মানে নিউট্রোপেনিয়াটা এত বেশি থাকে যে তার ইনফেকশন হয়ে ইট মে লিড টু ডেথ, অথবা লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়েও বাচ্চাটা মারা যেতে পারে। সো দিস আর দি কমপ্লিকেশনস। এভাবে জিজ্ঞেস করতে পারে ছোট ছোট প্রশ্ন। প্রগনোসিস সাধারণত জিজ্ঞেস করে না, আমি স্কিপ করে যাচ্ছি। ট্রিটমেন্টের মধ্যে অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রেসপন্স ভালো, কিভাবে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যদি অ্যান্ড ইমিউনোসাপ্রেশন। তার আগে কি করতে হবে? চেষ্টা করতে হবে কিছু কিছু মেডিসিন দিয়ে, অ্যালোজেনিক হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, হর্স অ্যান্টি-থাইমোসাইটিক গ্লোবুলিন, অ্যান্ড এগুলো কিছু ড্রাগ আছে। মেজর ফর্ম অফ থেরাপি ইজ ইমিউনোসাপ্রেশন উইথ এটিজি অ্যান্ড সাইক্লোস্পোরিন। এত কিছু জিজ্ঞেস করে না, বাট জেনে রাখলে ভালো। তবে এগুলা জিজ্ঞেস করে না, তোমার অতটুকুই যথেষ্ট। যেটা বলছিলাম যে ট্রিটমেন্টটা জিজ্ঞেস করে না, কমপ্লিকেশনস, তারপরে আর তেমন জিজ্ঞেস করে না। তবে সিবিসি, পিবিএফ, বোন ম্যারো ফাইন্ডিংস এটা অবশ্যই জানতে হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, এটা কিন্তু দেয় অনেক ভাবে। তোমার একটা প্রবলেম দিল, সিবিসি দিল, সিবিসি findings of a 5 years child with history of fever for 2 months with huge hepatosplenomegaly। এটা বুঝতে পারছো? এখানে সিবিসিটা বলে নেই, হিমোগ্লোবিন রিডিউসড, আরবিসি, টোটাল আরবিসি রিডিউসড, আরবিসি ইন্ডাইসিস, এবং এখানে লক্ষণীয় বিষয়টা WBC count is high, 32,000 per cubic millimeter, differential count in neutrophil 28, lymphocyte 68%, atypical cell present, and platelet count is reduced. আর তোমাকে নেক্সট প্রশ্ন করতে পারে, what is your probable diagnosis? How will you confirm your diagnosis? Probable diagnosis, acute lymphoblastic leukemia. How will you confirm your diagnosis? By bone marrow
biopsy, bone marrow aspiration, হ্যাঁ। আচ্ছা, সেলুলারিটি, হাইপারসেলুলার, মাইলয়েড ইরাথ্রয়েড রেশিও এখানে ইনক্রিজ থাকবে, গ্রানুলোপয়েসিস ইনক্রিজ, ইরাথ্রোপয়েসিস এন্ড মেগাক্যারিওসাইটস আর রিডিউসড। তো এইভাবে তোমাকে প্রশ্ন করবে। আর ইলেকট্রোফোরেসিস দিয়ে আরেকটা ডাটা দেয় হলো তোমার, এখানে আমি লিখি নাই, তোমার হেমোলাইটিক অ্যানিমিয়া অলরেডি বলেছি, হ্যাঁ বলেছি। আর আরেকটা ডাটা দেয় হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, নরমাল ইলেকট্রোফোরেসিসে আমরা কি কি দেখি? হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন A2। আর প্রবলেমটা দেয় হলো hemoglobin A is markedly reduced or absent এবং hemoglobin A reduced or absent, hemoglobin A2 raised and F present. So what is your probable diagnosis with this electrophoresis? Hemolytic anemia, most likely beta thalassemia major. তো এই ধরনের এটা দেয় হলো ভাইভাতে বেশি। একটা কার্ডের মধ্যে তোমাকে দিয়ে দিবে এই ডাটাটা এবং তোমাকে বলতে হবে যে এটা কি কারণে হলো। সো দিস ইজ ইওর প্রবাবল ডায়াগনোসিস। এখন তোমাকে এইভাবে ভাইভাতে যে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, টেল মি দ্য ক্লিনিক্যাল ফিচার্স আর what are the facial change you may have in this disease, অথবা জিজ্ঞেস করতে পারে যে তুমি আর কি ইনভেস্টিগেশন করবা প্রাথমিকভাবে, এটা তো কনফার্মেটরি টেস্ট কোনটা, এটা তোমার কনফার্মেটরি টেস্ট, এবং আর কি ইনভেস্টিগেশন তুমি সিবিসি তে কি পেতে পারো বা পিবিএফ এ কি পেতে পারো, এই ধরনের প্রশ্নগুলা একটার পর একটা ইনভাইট করবে। আচ্ছা, আরেকটা এটাও দেয় ভাইভাতে, কার্ডে দেয়, যেমন রিড দি ফলোইং electrophoresis report, hemoglobin A 35%, hemoglobin A2 35%, F 10%, hemoglobin E F 20%, hemoglobin E 10%, তাহলে টোটাল হলো 100%. So with this electrophoresis তোমার what is your probable diagnosis? My probable diagnosis is hemolytic anemia, most likely hemoglobin E beta thalassemia, কারণ এখানে hemoglobin E ও আসছে এবং hemoglobin F ও আসছে। তাহলে আর কোন ধরনের থ্যালাসেমিয়া আমাদের দেশে কমন, তোমাকে বলতে হবে hemoglobin E beta thalassemia is most common in our country. এটা more common than beta thalassemia major. hemoglobin E beta thalassemia টা আমাদের দেশে কমন। এই ধরনের প্রশ্ন আর কি জিজ্ঞেস করে, তো ঘাবড়ানোর কিছু নাই। আর ইউরিনটাও এটাও ভাইভাতে দেন এই ডাটাটা, যেমন ফিজিক্যাল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্স কালার ইজ নরমাল অ্যান্ড ফ্রোদি, অ্যালবুমিন 3+ on heat coagulation test, micro examination RBC but granular, আমরা সহজেই বুঝতে পারছো যে তোমার এই ইউরিন ফাইন্ডিংস এর প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে, অথবা একটু প্রবলেমও দিয়ে দিতে পারে যে নেফ্রোটিক সিনড্রোমের যে ক্লিনিক্যাল ফিচারটা একটু দিয়ে বলতে পারে হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস, হোয়াট আর দ্য আদার ইনভেস্টিগেশন ইউ হ্যাভ টু ডু, কি কি আদার অন্যান্য পরীক্ষা করতে পারো, এবং হাউ ইউ ট্রিট দ্য কন্ডিশন বলে দিবে। ফার্স্ট অ্যাটাকে তোমাদের বেশি জিজ্ঞেস করে, রিল্যাপসটা কম, রিল্যাপসটাও বলে কিভাবে ট্রিট করবা, হ্যাঁ ড্রাগ দিবা, আর কি জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট এভাবে জিজ্ঞেস করে। আরেকটা ইউরিন AGN এর ফাইন্ডিংসটা সাডেন অনসেট অফ puffiness of face with high colored scanty micturition, অথবা বলতে পারে read the following urinary report and what will be the probable diagnosis with this report. তাহলে তুমি দেখলা high colored, Coca-Cola colored or straw colored urine, biochemical findings albumin 1+, microscopic examination RBC cast present but granular and hyaline cast is absent. সেই ক্ষেত্রে যদি কমপ্লিকেটেড না হয় সেই ক্ষেত্রে তোমার ওই একই রকম
হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস, কিভাবে তুমি কনফার্ম, হোয়াট আদার ইনভেস্টিগেশন ইউ হ্যাভ টু ডু, হাউ উইল ইউ ট্রিট দ্য কন্ডিশন, এই ধরনের প্রশ্নগুলা তোমার আসবে। তো ডাটা মোটামুটি এই। তো ডাটাগুলা বেশিরভাগ দেয় হলো তোমার ভাইভাতে কার্ডের মধ্যে। তো অসপিতে দিতে পারে, তবে ভাইভাতে বেশি দেয়। আমরা আরেকটা টপিকসে যাই। আচ্ছা, এই ডাটা নিয়ে কারো কোনো কমেন্টস থাকলে আমাকে বলো দেখি। কারো কোনো কমেন্টস আছে বা কারোর কিছু আর কিছু জানার আছে? আচ্ছা, আমরা আগাই, পরে আমি দেখবো না কমেন্টস। ইনস্ট্রুমেন্ট গুলা দেখি নেক্সট। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট গুলা মেইনলি দেয় হলো অসপিতে, যে কোনো একটা স্টেশনে থাকে, যেটা আমি আগে বলেছিলাম, ইনস্ট্রুমেন্ট অসপিতে থাকে ইনস্ট্রুমেন্ট, এবং ভাইবা টেবিলে থাকে। আপনার স্লাইড কিন্তু ওপেন হয়নি, আপনি স্লাইডটা একটু আগে আচ্ছা ওপেন আচ্ছা আচ্ছা, সরি স্লাইডটা আচ্ছা ওকে, আবার স্টপ শেয়ারে যাচ্ছি। জি জি, স্টপ শেয়ারে যান, শেয়ার স্ক্রিন দেন। কেন এরকম হচ্ছে আজকে আমি বুঝতে পারছি না। আপনি ওই শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, আবার হ্যাঁ, শেয়ার স্ক্রিনে দিয়েছি এবং ইনস্ট্রুমেন্টে ক্লিক করেন না? ইনস্ট্রুমেন্টে জি ম্যাম, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, একবার ক্লিক করেছেন আপনি, দুইবার ক্লিক করেন। আচ্ছা, আবার দেখি, এটা বন্ধ করি। মানে আপনার পাওয়ার পয়েন্ট কিন্তু এখনো হচ্ছে ওপেন হয়নি। ওপেন হয়নি না? শেয়ার স্ক্রিনে দিয়ে আবার হচ্ছে যান। আবার যাচ্ছি। আপনি কিন্তু ম্যাম বারবার হচ্ছে স্টপ শেয়ার করে দিচ্ছেন, হচ্ছে শেয়ার ও স্ক্রিন আচ্ছা, দিয়ে আবার। হ্যাঁ, এবার ইনস্ট্রুমেন্টে ক্লিক করেন না? ডাবল ক্লিক করতে হবে না? হ্যাঁ, ক্লিক করেন। এবার আসছে? না না, এখন আসেনি, ডাবল ক্লিক করেন না। ম্যাম, আপনার এখানে কি শো করছে যে? হ্যাঁ, আমার এখানে শো করছে। নিউ শেয়ার দিব? হ্যাঁ, নিউ শেয়ার দেন তো। নিউ শেয়ার দিলাম, শেয়ার। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ইনস্ট্রুমেন্টে এখন দেখা যাচ্ছে। জি ম্যাম, শুরু করুন। আচ্ছা, আচ্ছা, আমি আগে বলেছিলাম অসপিতে ইনস্ট্রুমেন্ট দেয়, পিকচার দেয়, ডাটা দেয়, এক্সরে দেয় এবং গ্রোথ চার্ট। গ্রোথ চার্ট কিন্তু প্রায় দেয়। এক্সরে দেয়, মানে তোমার কয়েকটা আমি বলছি, ইনস্ট্রুমেন্ট গুলো এখন আলোচনা করব। ইনস্ট্রুমেন্ট গুলো আলোচনা করি, একটা একটা করে আগাই। আচ্ছা, লাম্বার পাংচার নিডল কিন্তু হামেশাই দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এখানে এই ইনস্ট্রুমেন্টটা দিবে, দিয়ে বলবে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। প্রশ্নগুলোতে আসছে, এবং কালার ভ্যারিয়েশনের জন্য তোমরা ঘাবড়াবা না, দিস ইজ ডিউ টু ডিফারেন্ট সাইজ, সাইজের জন্য কালার ভ্যারিয়েশন হয়। হ্যাঁ, আচ্ছা, এখন হোয়াট আর দ্য, প্রথমে পার্টস গুলা আইডেন্টিফাই করার আগে দিস ইজ লাম্বার পাংচার নিডল বললে হবে না, ফার্স্টে পার্টস গুলা বলে নিতে হবে। ইট হ্যাজ গট ট্রকার উইথ নব অ্যান্ড ক্যানুলা, তাইলে দিস ইজ লাম্বার পাংচার নিডল। এখন হোয়াট আর দ্য ইন্ডিকেশন আর ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট। তোমার ইম্পর্টেন্ট বললে এখানে নাম্বার যেহেতু কম থাকে, তোমাকে ফিক্সড করে দেয় যে রাইট ডাউন 2 ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস অফ দিস ইনস্ট্রুমেন্ট। তুমি মেনিনজাইটিস বলে, মেনিনজাইটিস এর মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিস। শুধু মেনিনজাইটিসে এই তিনটা পয়েন্ট যদি বলে রাইট ডাউন 3 ইন্ডিকেশনস, তাহলে এই তিনটা পয়েন্ট যদি লেখো, এটাকে কিন্তু একটা পয়েন্ট ধরবো, একটা পয়েন্ট ধরবো, কারণ অল আর মেনিনজাইটিস। তাহলে মেনিনজাইটিস লিখে এই তিনটা মেনিনজাইটিস লিখলা,
এনকেফালাইটিস লিখলাম, তারপরে হলো সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ বা সিএনএস ইনভলভমেন্ট ইন এএলএল, মানে এইভাবে। কিন্তু মেনিনজাইটিস, তিন ধরনের মেনিনজাইটিসকে একটা পয়েন্ট হিসাবে নেওয়া হবে। এগুলা কিন্তু আবার আমাদের একটা গাইডলাইন দেয়া থাকে কি লিখলে তোমরা কত পাবা। হ্যাঁ, যদি তুমি লেখো যে মেনিনজাইটিস, একটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হলো ভাইরাল মেনিনজাইটিস, থার্ড পয়েন্ট লিখলা টিবি মেনিনজাইটিস, তাহলে এটা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করা হবে। কাজে এটা একটা পয়েন্ট। এনকেফালাইটিস আর যে কোনো একটা দাও, জিবিএস, সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ, সিএনএস ইনভলভমেন্ট অফ অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া, benign raised intracranial pressure, হ্যাঁ, or benign intracranial hypertension or pseudotumor CDP। তো তোমাকে মেইন গুলা বলতে হবে যেটা নাকি বাচ্চাদের ক্ষেত্রে আমরা হরহামেশাই পেয়ে থাকি, যার জন্য এলপি করাও হয়। তার মানে ভাইবা বোর্ডেও একই কথা, যদি তোমাকে এলপি নিডেল দিয়ে প্রশ্ন করা হয়, মেনিনজাইটিস গুলা, এনকেফালাইটিস এবং সিএনএস ইনভলভমেন্ট অফ ইন অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া, এগুলোতে মেইনলি করা হয়। আর থেরাপিউটিকের মধ্যে এটা তোমরা দেখেছো, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, তোমরা যখন ওয়ার্ড করো এবং ওটিতে যাও তখন দেখো স্পাইনাল অ্যানেস্থেসিয়া করা হয়, এবং ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপিউটিক এজেন্ট ইন অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া, ওখানে দেওয়া হয় মেডিকেশন দেওয়া হয় থ্রু দিস এলপি নিডল, এবং মাইলোগ্রাফি অর সিস্টানোগ্রাফিতেও তোমার এই এলপি নিডল ইউজ করা হয়। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন হলো যেমন ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন, এখানে দুইটা বা তিনটা দিবে, রাইট ডাউন 2 ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন, যেমন সাইন্স অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, সিভিয়ার থ্রোম্বোসাইটোপেনিয়া, কোয়াগুলোপ্যাথি, এগুলো হলো মানে ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন অফ lumbar puncture. Coma itself is a contraindication. এগুলা হলো তোমার কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, রেইজড ইন্টারক্রেনিয়াল, এটা ভাইবাতে জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য সাইন্স অফ রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। হ্যাঁ, যদি তোমার লাম্বার পাংচার নিডলটা ভাইবাতে দিয়ে থাকে এবং যদি হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন আর হাউ উইল ইউ confirm this baby having raised intracranial pressure, তাহলে কি কি সিমটমস এবং কি কি সাইন দেখে তুমি বুঝবা যে এই বাচ্চাটার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেজড আছে। যেমন বড় বাচ্চা হলে হেডেক কমপ্লেইন করবে, বেবির বমি ভাব বা বমি হতে পারে, নওশিয়া ভমিটিং থাকতে পারে, কনফিউশন থাকতে পারে, ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস থাকতে পারে, এবং বাচ্চা যদি কনসিয়াস থাকে there may be blurring of vision, এবং অথবা ডিপ্লোপিয়া থাকতে পারে, এবং স্লিপিনেস, ঝিমানো ভাবটা থাকতে পারে। আর এক্সামিনেশন করে তুমি পেতে পারো blood pressure will be high, sorry, bradycardia, pupil non-reacting to light and papilledema. papilledema কিভাবে দেখবা? ফান্ডোস্কোপি করে। আর পিপিলারি লাইট রিফ্লেক্স দেখলে দেখবা নন রিঅ্যাক্টিং টু লাইট। তবে আমরা ওয়ার্ডে মেনলি দেখে থাকি হলো ব্লাড প্রেশারটা, ইট উইল বি রেজড এবং পালস উইল বি স্লো, ব্রেডিকার্ডিয়া থাকবে। তাহলে এটা ভাইবাতে তোমার একটা প্রশ্ন। আচ্ছা, কমপ্লিকেশনস, ফেলিউর টু অবটেইন, এটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, কিছু অ্যাডিটিভ যোগ করা হয় কোশ্চেনের মধ্যে, সেটাও খেয়াল করতে হবে। রাইট ডাউন 2 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। রেসপিরেটরি অ্যারেস্ট ফ্রম পজিশনিং, এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। হার্নিয়েশন, ব্রেইনস্টেম হার্নিয়েশন অর টনসিলার হার্নিয়েশন, মানে সেরিবেলার টনসিলার হার্নিয়েশন or subtentorial herniation অথবা ব্রেইনস্টেম হার্নিয়েশন, এটা হলো মেইন ইম্পর্টেন্ট।
আর রেসপিরেটরি অ্যারেস্ট ফ্রম পজিশনিং, এটা ইম্পর্টেন্ট জিনিস। আর ফেলিউর টপ 10 স্পেসিমেন দ্যাট ইজ ড্রাই টেপ, এটা নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, কারণ এটা তোমার আমি করতে গেছি পরীক্ষাটা, এটা আমার ফেলিয়ার। হ্যাঁ, ট্রমা ট্রমা আমি করছি, এটা কমপ্লিকেশন বলার আগে তোমার নিজের ফেলিয়ারটা যেতে হবে। কাজেই স্পাইনাল হেডেক হতে পারে, দিস ইজ মাইনর কমপ্লিকেশন, তোমাকে ইম্পর্টেন্ট মেজর কমপ্লিকেশন গুলো লিখতে হবে। হ্যাঁ, সিকোয়েন্স বইতে যেভাবে দেয়া আছে তোমাকে সেই সিকোয়েন্সে লিখতে হবে তা কিন্তু না, তোমার কোয়েশ্চেনটার মধ্যে কি ধরনের প্রশ্ন করা হয়েছে এবং কি চাচ্ছে সেটার উপর বেস করে তোমাকে লিখতে হবে। প্রসিডিউর জিজ্ঞেস করে না, খালি একটা জায়গায় জিজ্ঞেস করে যে তোমার বাচ্চাদের কোন লেভেলে করবো, থার্ড এন্ড ফোর্থ ইন্টারস্পেস লাম্বার স্পেস কেন। কোনাস মেডুলারিস ফিনিশ হয় মানে শেষ হয় অ্যাডেলাবলি থার্ড অ্যাট বার্থ অ্যান্ড চলে যায় লাম্বার 1 এন্ড লাম্বার 2 মানে ইন রিলেশন টু গ্রোথ অফ দি ভার্টিব্রাল কলাম স্পাইনাল কর্ডের গ্রোথটা কম হয়, এই জন্য লেভেলটা উপরে থাকে অ্যাডাল্টহুড, এবং বাচ্চা যত ছোট থাকে এই কোনাস মেডুলারিস এর লেভেলটা লাম্বার 3 লেভেলে থাকে। 3 and 4 to avoid injury to the nerves. Bone marrow aspiration needleটাও দেয়া হয়, শালা bone marrow aspiration needle, এখানে পার্টস গুলা বলতে হবে। this have instrument shows the cannula, drawer with knob and adjustable guard. So this is bone marrow aspiration needle. এখন what are the sites, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, যদি bone marrow aspiration needleটা তোমার হাতে দেয় less than 2 years middle aspect of the upper end of the tibia, more than 2 years posterior iliac crest, spinous processটা সাধারণত করে না এবং manubrium sternite rare। এখন তোমাকে কি কি কারণে what are the indications of bone marrow aspiration needle in children? হ্যাঁ, ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক। ডায়াগনস্টিক এর মধ্যে অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া ফার্স্টে বলতে হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অবশ্যই, এবং ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে করা হয়, এই তিনটা তোমাকে বলতেই হবে। তারপরে তুমি নন হজকিন্স লিম্ফোমা বলো, তারপর মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, প্লাজমা সেল ডিসঅর্ডার, সেকেন্ডারি ডিপোজিটস, বাট তোমাকে acute lymphoblastic leukemia, aplastic anemia, ITP, non-Hodgkin's lymphoma, এই চারটা বলতেই হবে, তারপর বাকিগুলো বলো। এবং যদি ইম্পর্টেন্ট বলা হয় এই দুইটা তিনটা চারটার মধ্যে থাকতে হবে, এবং কয়টা চাই সেটাও আগে খেয়াল করতে হবে। অনেকে করে কি যে অনেকগুলা কমপ্লিকেশনস লিখে ফেলে, অনেকগুলা ইন্ডিকেশন লিখে ফেলে, অনেকগুলা কমপ্লিকেশনস লিখে ফেলে এবং খেয়াল করে না যে প্রশ্নের মধ্যে কয়টা চাওয়া হয়েছে, তখন কিন্তু একটা এক্সামিনারের ইমপ্রেশন খারাপ হয়েছে যে তুমি নিজে প্রশ্নটাই পড়োনি। আর হলো কিছু কিছু ইনফেকশাস ডিজিজও করা হয়, এখন আর করা হয় না, এখন আদার ডায়াগনস্টিক প্রসিডিউরস আর অ্যাভেলেবল, অন্যান্য ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিস করে ফেলা হয়, আগে করা হতো, যেমন ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালার জ্বর, টু ডিটেক্ট অ্যান্টিবডি, এন্টেরিক ফিভার আগে করা হতো, বাট এখন করা হয় না। বাট যদি তুমি বলো অসুবিধা নেই। Therapeutic bone marrow transplantation. Contraindication, coagulopathy or patient with anticoagulant therapy, hemophilia, severe thrombocytopenia, local infection. এখন বলা হয় যে what are the important contraindication? Important বললে তোমাকে এই দুইটা তিনটা এই কয়টাই বলতে হবে। হ্যাঁ, coagulopathy, anticoagulant therapy, হেমোফিলিয়া যদি কনজেনিটাল প্রবলেম থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ এগুলা। কমপ্লিকেশন সেরকমই, প্রথমে ফেলিউর বলবা না, হ্যাঁ, লোকাল সাকশন পেইন না, ইম্পর্টেন্ট যদি বলা হয় ইনজুরি টু দ্য ডিপ স্ট্রাকচার লাইক আর্চ অফ দি আওটা ইফ ওভার পেনিট্রেশন occurs in during bone marrow aspiration in manubrium study.
তাহলে injury to the GP structure like red gases. তারপরে হলো introduction of infection and osteomyelitis, আর হলো suction pain, এগুলা তুমি বলতে পারো, বাট ইম্পর্টেন্ট এইটা বলে নিতে হবে। আর অনেকে হয় কি কমপ্লিকেশনের মধ্যে ডেথ লিখে ফেলে, বাট ডেথ ইজ নট এ কমপ্লিকেশন, এটা এন্ড অফ অল কমপ্লিকেশন। তুমি কমপ্লিকেশন করে তারপরে বাচ্চাটার একটা মৃত্যুর কারণ হয়েছে, এটা আমরা কখনোই কাম্য নয়, বাট অনেক সময় হয়ে যায়, বাট ডোন্ট রাইট ডেথ অ্যাজ এ কমপ্লিকেশন। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ কি? যেহেতু অ্যাডজাস্টেবল গার্ড আছে, ওভার পেনিট্রেশন হওয়ার চান্স কম, ইজিলি বোন ম্যারো অ্যাসপিরেট করা যায় এবং লেস টাইম কনজিউমিং। আচ্ছা, বাটারফ্লাই নিডল অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, দেয়, প্রায় দেয়। তাহলে identify the instrument, connector, catheter and the needle. So this is butterfly needle. Use kit, diagnostic, therapeutic. Used to access superficial vein for drawing blood sample. এখানে কিন্তু তোমাকে ব্লাড স্যাম্পল কোনো কারণে যদি তুমি ব্লাড ড্র করতে চাও, সেই ক্ষেত্রে তুমি এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করবে, বাটারফ্লাই নিডল। আর থেরাপিউটিক, আইভি ইনজেকশন, আইভি ফ্লুইড, আইভি মেডিকেশন ইন ইমার্জেন্সি সিচুয়েশন। হ্যাঁ, আমরা পরে আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখাবো, এটা যদি কোনো কারণে তুমি এখনো হাতের কাছে তোমার আইভি ক্যানুলা নাই, তোমাকে ইমার্জেন্সি একটা বাচ্চা শকে আসছে বা ফার্স্ট ডোজ ইনজেকশন দিতে হবে, তুমি বাটারফ্লাই দিয়ে হাতে আছে, তুমি দিতে পারো ইন ইমার্জেন্সি সিচুয়েশন। আগে আমাদের সময়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন এটা দিয়ে আমরা বাটারফ্লাই নিডল দিয়ে সব কাজ করতাম, বাট নাও ডেজ এখন কিন্তু বাটারফ্লাই নিডল দিয়ে কন্টিনিউয়াস কোনো মেডিকেশন, আইভি কন্টিনিউয়াস আইভি ফ্লুইড দেয়া হয় না, ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি দিতে পারো। আরেকটা হলো এই বাটারফ্লাই নিডলটার এই অংশটা ফেলে দিয়ে তুমি পারেক্টাল ডায়াজিপাম, এতটুকু এই নিডলটা ফেলে দিয়ে কেটে ফেলে ইউ ক্যান ইউজ পারেক্টাল ডায়াজিপাম। এখানে সিরিঞ্জ লাগাই দিবা, আর এখানটা সিরিঞ্জের মধ্যে ডায়াজিপাম থাকবে, এবং এইটা ইন্ট্রোডিউস করে তুমি পুশ করে দিতে পারো। বাট দিস ইজ অ্যান ইন্ডিকেশন অলসো ইউজ, মানে কি কি কারণে এটা ব্যবহার করা হয় এটা বলতে পারো। What are the complications may arise with this instrument? এটা একটা নেক্সট প্রশ্ন। ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন, ডাবল পাংচার হতে পারে, হ্যাঁ, কারণ হলো এটা মেটালিক, আইভি ভেনাস পাংচার, ভেনা পাংচার করলা, বাট দুইটা পাংচার হয়ে গেল, তার ফলে হবে কি there may be formation of hematoma. আচ্ছা, আর ইনজুরি টু দি সারাউন্ডিং স্ট্রাকচার খুবই কমন, যেমন মাসেল, আর্টারি, নার্ভ, এসব জায়গায় ইনজুরি হতে পারে, অথবা চান্স অফ এয়ার এম্বোলিজম, হ্যাঁ, অ্যান্ড থ্রোম্বোফ্লেবাইটিস অ্যান্ড থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, এগুলা these are the complication you may have with this instrument, মানে বাটারফ্লাই নিডল দিয়ে এইসব কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আরেকটা কমপ্লিকেশন হলো আরেকটা প্রশ্ন করে, what are the infections may be introduced with this instrument? যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্টেফাইলোকক্কাস অরিয়াস, ভাইরালের মধ্যে মেইনলি ভাইরালটাই জানতে চাই আসলে, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, অ্যান্ড হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি, এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হ্যাঁ, তাহলে হেপাটাইটিস বি, সি, এইচআইভি, এই তিনটাই জানতে চায়। আর ব্যাকটেরিয়ার মধ্যে স্টেফাইলোকক্কাল ইনফেকশন। এখন আইভি ক্যানুলা ওটার থেকে সুবিধা, আগে কিন্তু বাটারফ্লাই ইউজ করা হতো, এখন কিন্তু কন্টিনিউয়াস আইভি ফ্লুইড ইনফিউশন অথবা
8 আওয়ারলি 6 আওয়ারলি মেডিকেশন, এগুলোর জন্য আইভি ক্যানুলা ইউজ করা হয়। আইভি ক্যানুলার অ্যাডভান্টেজটা আমি বলছি। আচ্ছা, আইভি ক্যানুলার মধ্যে একটা ক্যাথেটার থাকে, ভিতরে নিডল থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো ওয়ার্ডে। এটার পার্টস গুলা কি কি যদি জিজ্ঞেস করা হয়, ক্যাথেটার টিপ, হ্যাঁ, ক্যাথেটার মানে প্লাস্টিক যেটা, সেটা বলছে ক্যাথেটার। হ্যাঁ, এটাকে বলছে বুশিং, এত কিছু দরকার নাই। ইনজেকশন পোর্ট ক্যাপ, এখান দিয়ে কোনো কারণে মানে কোনো যদি ইনজেকশন দেওয়া হয়, এই পোর্টটা খুলে তোমার একটা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে দেওয়া হয়। আর এটা তো একটা টিউবের সাথে ইনফিউশন সেটের সাথে অ্যাটাচ থাকে। ইনফিউশন সেটের মধ্যে দিয়ে ইনফিউশন আইভি ফ্লুইড চলছে, কিন্তু তুমি এটাকে না খুলে এই পোর্টটা দিয়ে একটা সিরিঞ্জ দিয়ে ডিজায়ার্ড অ্যান্টিবায়োটিক তুমি এই সাইড দিয়ে দিয়ে দিলা, কিন্তু সেই ক্ষেত্রে এই ইনফিউশন সেটের চ্যানেলটা বন্ধ করে নিতে হবে। তাহলে ইনজেকশন পোর্ট ক্যাপ, এটা দিয়ে ইনজেকশন দেয়া হয়। নিডল গ্রিপ, এটা আর হলো ফ্ল্যাশব্যাক চেম্বার। যখন আইভি ক্যানুলাটা ঢুকানো হয়, এই নিডলটা যখন উইথড্র করা হয়, এখানে ব্লাড এসে জমে, এই জন্য এটাকে বলছে ফ্ল্যাশব্যাক চেম্বার। আর লিউকার লক প্লাগ, এটা বন্ধ করে রাখা হয়। তাহলে পার্টস গুলা মোটামুটি একটু কথা বললাম এই জন্য। আর হলো কানেক্টর আর উইংস, এখানে একটা ভালভ আছে ভিতরে, এটা দেখা যায় না। উইংস গুলা ওই যে বাটারফ্লাই নিডলের উইংস গুলা বড় বড়, এখানে একটু চিকন ছোট। হ্যাঁ, এখানে উইংস আছে, এখানেও আছে, এখানেও আছে। পার্টস গুলা এই জন্য বললাম যে অনেক সময় এটা বলে না, জিজ্ঞেস করে না পরীক্ষার সময়, হ্যাঁ, তোমার মনে রাখার জন্য। তাহলে ক্যানুলার, আইভি ক্যানুলার এই পার্টস গুলো আছে, এবং ভিতরে হলো ড্রপ। এই যে নিডলটা যেটা মেটালিক পোরশনটা, সেটাই হলো ড্রপার। আচ্ছা, এখানে ইউজ হলো থেরাপিউটিক, এক্সেস সুপারফিশিয়াল ভেইন, কিসের জন্য? আইভি ইনজেকশন, আইভি ইনফিউশন and medication, ইনজেকশন মানে মেডিকেশন। আর হলো টোটাল প্যারেন্টাল নিউট্রিশন যদি কখনো দেয়া হয়, সেটাও এই ক্যানুলা দিয়ে, আইভি ক্যানুলা দিয়ে দেয়া যাবে। ইনফিউশন, মেডিকেশন এন্ড প্যারেন্টাল, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। আচ্ছা, কমপ্লিকেশন সেখানে যেরকম বাটারফ্লাইতে দেখেছিলাম, সেখানে এরকমই ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন, ডাবল পাংচার, বাট চান্স মানে ইনসিডেন্স অফ ডাবল পাংচার ইজ লেস। যদি এক্সপার্ট হ্যান্ড দিয়ে করা হয় তাহলে ডাবল পাংচার হবে না। ডাবল পাংচার এন্ড হেমাটোমা ফর্মেশন, injury to the surrounding structure, air embolism, thrombophlebitis and thromboembolic manifestation if it is kept for long time, or যদি তোমার if it is given in a non-sterile technique, তাহলে তোমার এইগুলা চান্স বেশি থাকে। আর ইন্ট্রোডাকশন অফ ইনফেকশনের মধ্যে ওই একই কোয়েশ্চেন গুলা কিন্তু একই, যেমন এবং আনসারও এক, খালি ইন্ডিকেশনটা একটু ডিফারেন্ট। এখানে ছিল হলো স্যাম্পল ড্র করার জন্য, আর ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি আইভি মেডিকেশন ফ্লুইড, আর এখানে একই রকম প্রশ্ন, কিন্তু স্যাম্পল ড্র এখানে করার স্কোপ নাই। তবে টেকনিক্যালি করা যায়, সেটা তোমার এখানে বলার দরকার নাই, এখানে যা বললাম তাই। আরেকটা জিনিস দেয় মিটার ডোজ ইনহেলার, তোমরা জানো এটা কি? It is a device that is used to deliver very small amount of medication directly to the lungs. মিটার ডোজ ইনহেলার, এটার এগুলা ক্যানিস্টার, এই যে মেটালিক পোর্শনটা ক্যানিস্টার, প্লাস্টিক হোল্ডার, এর ভিতরে ভালভটা দেখা যায় না, মাউথ পিস দেখা যায়, আর এই মাউথ পিসটা খুললে একটা নজল দেখা যায়। দেখি এখানে কি কি পার্টস গুলা identify the instrument বলে। canister metallic, it is metallic and contains the desired medicine for inhalation. এটার ভিতরেই তোমার
মেডিসিনটা থাকে, হ্যাঁ, মেটালিক কন্টেইনারটা। আর মাউথপিস যেটা নাকি প্লাস্টিকের তৈরি, যেটার ভিতরে ক্যানিস্টারটা থাকে এবং হেল্পস টু অপারেট দ্য ডিভাইস, মানে তুমি এই যে মেডিসিনটাকে যে মুখের মধ্যে দিয়ে শ্বাসনালীতে নিবা, সেটা অপারেট করার জন্য তোমার এই প্লাস্টিক ডিভাইসটার মধ্যে মেটালিক ক্যানিস্টারটা রেখে তারপর তোমাকে অপারেট করতে হয় এবং ডিরেক্টস দ্য মেডিসিন টু দি লাংস। and mouthpiece with cap and nozzle. মাউথপিসটা খুললে যে ছোট একটা টিউবের মতো দেখা যায়, সেটাই হলো নজল। তাহলে তোমাকে চারটা নাম বলতে হবে, চারটা জিনিস পোর্শন বলতে হবে। ক্যানিস্টার which is made of metal and contain the desired drug, আর actuator or mouthpiece which is made of plastic and hold the canister, and mouthpiece with cap and nozzle. এটাকে সরি তুমি প্লাস্টিক হোল্ডার বলতে পারো, ক্যানিস্টার, প্লাস্টিক হোল্ডার, মাউথপিস উইথ ক্যাপ এন্ড নজল, যেটা ছবিতে যেরকম আছে। এখন তোমাকে বলতে পারো what are the drugs can be used with this instrument? হ্যাঁ, রিলিভার, যেমন বিটা অ্যাগনিস্ট, তারপর প্রিভেন্টার, কম্বিনেশন, এভাবে তোমাকে উত্তর দিতে হবে। ইন্ডিকেশন কি? ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, অ্যাডাল্টে দেওয়া হয়। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ কি? খুব অল্প পরিমাণ, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ নিডেড ফর লোকাল অ্যাকশন। তার মানে এটা একটা ইন্ডিকেশন, ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। আর হলো অনলি ড্রাগ কোথায় যেতে পারে? রেসপিরেটরি সিস্টেমে যেতে পারে এবং আদার সিস্টেমিক সাইড ইফেক্ট গুলো কম থাকে। এখানে রিলিভার, স্টেবিলাইজার অথবা কম্বিনেশন অফ ড্রাগ, যে কোনো ভাবেই আমরা যে কোনো ড্রাগই ইউজ করতে পারি এখানে উইথ দিস ডিভাইস। এবং মানে যদি কোনো অ্যাকিউট ইলনেস, মানে ইলনেসে ওটা ব্যবহার করা যায়। যেমন কোনো কারণে একটা বাচ্চার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, অ্যাকিউট এক্সাজারবেশন হয়েছে, তখন তুমি হসপিটালে আসবা। অন দ্য ওয়ে টু দি হসপিটাল তুমি এই মিটার ডোজ ইনহেলার দিয়ে ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে করতে হসপিটালে বাচ্চা নিয়ে আসতে পারো। তাহলে এটা অ্যাকিউট ইলনেসেও ব্যবহার করা যায়। আবার রুটিন পারপাসেও ব্যবহার করা যায়। তুমি বাচ্চাকে ছুটি দিলা, তারপরে তুমি ছুটি দেওয়ার পরে বলে দিলা যে তুমি 2 ঘন্টা বা 12 ঘন্টা ইন্টারভেলে বা 5 ঘন্টা ইন্টারভেলে, 12 ঘন্টা ইন্টারভেলে সাধারণত সালমেটেরল এবং ফ্লুটিক অ্যাসিড কম্বিনেশনটা ইউজ করতে বলি, এবং সালবুটামল যেটা, সেটা আমরা 6 ঘন্টা পর পর ইউজ করতে বলি। তাহলে বাসায় এটা রুটিন পারপাসে ইউজ করতে পারে। হ্যাঁ, এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ কি? এটা ছোট সাইজ এবং কনভেনিয়েন্ট টু ক্যারি। তুমি যেখানেই যাও না কেন এটা সাথে করে নিয়ে যেতে পারো, পকেটে করে। সো ইট ইজ ইজি টু ক্যারি। এগুলো হলো মিটার ডোজ ইনহেলারের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও আছে, জিজ্ঞেস করতে পারে বা প্রশ্ন দিতে পারে, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ মিটার ডোজ ইনহেলার। এখানে একটা কোঅর্ডিনেশন দরকার, যে বাচ্চাটাকে ওষুধটা দিবে, মানে যখন অ্যাপ্লাই করবে, ইনস্পিরেশন এন্ড ইনহেলেশনের একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। তাহলে ভাষাটা কি হবে? কোঅর্ডিনেশন বিটুইন ইনস্পিরেশন এন্ড ইনহেলেশন ইজ দ্য প্রিরিকুইজিট ফর অ্যাডিকুয়েট অ্যাকশন অফ দ্য ড্রাগ। বাচ্চাকে মেডিসিন স্প্রে করে দিলা, বাট ইনস্পিরেশন সেই সময় নিল না, তাইলে এই কোঅর্ডিনেশনটা, ইনস্পিরেশন এবং ইনহেলেশনের কোঅর্ডিনেশন যদি না থাকে, তাহলে ড্রাগটা এফেক্টিভ হবে না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং এটা ছোট বাচ্চা, 5 বছরের নিচের বাচ্চাকে এবং খুব বৃদ্ধ বয়সে এটা ব্যবহার করা যায় না। এবং যেসব বাচ্চাদের নিউরোলজিক্যাল ডিসএবিলিটি আছে, যেমন 10 বছরের বাচ্চা, বয়স অনুযায়ী দেওয়া যাবে, কিন্তু তার সেরিব্রাল পলসি আছে, তাহলে তাকে তুমি কমার্স দিতে পারবে না এবং তার ক্ষেত্রে ব্যবহারও করা যাবে না।
এবং প্রপারলি ক্লিন না করলে ইনফেকশন, ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন হতে পারে যদি এটা প্রপারলি ক্লিন করা না হয়। তাহলে এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, টু কমপ্লিকেশন অফ দিস ইনস্ট্রুমেন্ট, যেমন স্পেশালি যদি এটা ইয়ে থাকে ফ্লুটিকাসন বা আদার কর্টিকোস্টেরয়েডস গুলা থাকে, তাহলে ওরাল থ্রাশ এটা প্রিভেন্ট করা যায় কি ভাবে, মানে পেশেন্টকে বলা হবে ব্যবহারের পর তুমি মাউথ ওয়াশ করে ফেলবা, অথবা হোর্সনেস অফ ভয়েস, এই দুটো লিখলেই হবে। আর 4 important drug can be used through this, write down the name of 4 important drugs can be used through this device। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে, যেমন শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, স্টেরয়েড নামগুলা বলে দিলা, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, এইসব ড্রাগস গুলা ইউজ করা যায় আইদার সিঙ্গেল ড্রাগ অর ইন কম্বিনেশন, যে কোনো ভাবে ইউজ করা যায়। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট ড্রাগ হিসেবে প্রশ্ন দিতে পারে যে দুইটা প্রিভেন্টারের নাম বলো, দুইটা রিলিভারের নাম বলো, এগুলো আর কি এই ইনস্ট্রুমেন্টের পিছনে তোমার এইসব প্রশ্ন থাকতে পারে। আরেকটা ইনস্ট্রুমেন্ট হলো যেটা নাকি ভাইভাতে এই অস্পিতে দেয়, একবার দিয়েছিল, একবার দেখেছি আমি আমার ইয়েতে টিচিং লাইফে, যে নেজোগ্যাস্ট্রিক টিউব এবং পেডিয়াট্রিক্সে দিয়ে স্টেশন 9-10 এর মধ্যে। আচ্ছা, এখন এটা কিভাবে ইন্ট্রোডিউস করবা, এটা সাধারণত এটা কোশ্চেনটা দেয় না, মানে হসপিতে দেয় না। টিপ অফ দি নোজ টু দি ইয়ার লোবিউল and from the ear lobule up to Gifford process, এইটুকু যে লেন্থ হবে সেটুকুই তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং এতটুকু ইন্ট্রোডিউস করলেই এটা স্টমাকে থাকবে। এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। এখন তোমার ইউজ ইন্ডিকেশন, what are the write down the use of this instrument, এরকম কোশ্চেন থাকে। যেমন থেরাপিউটিক, যেমন সিক চিলড্রেনে ফিডিং দেওয়ার জন্য, লাইক চাইল্ড উইথ আর রেসপিরেটরি ডিস্ট্রেস, যেমন নিউমোনিয়া, আরডিএস, হ্যাঁ, ফিডিং আনকনশিয়াস চাইল্ডকে ফিডিং দেওয়ার সময়, গ্যাস্ট্রিক গিভিং nasogastric suction in case of paralytic ileus or intestinal obstruction, অথবা NG suction and gastric lavage দিতে পারো in case of poisoning, আর except kerosene poisoning। এটা থেরাপিউটিক ছিল। আর হলো ডায়াগনস্টিক, তুমি এটা অনেক সময় আমরা কেস পাই হলো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তাহলে to see the patency of the esophagus, তুমি esophagus-টা প্যাটেন্ট আছে কিনা সেটা দেখার জন্য তুমি যদি NG টিউব ইন্ট্রোডিউস করে দাও, it will go into the stomach, স্টমাকে চলে যাবে এবং একটা স্টমাকের শব্দ শুনতে পাবে স্টেথো দিয়ে, অথবা অ্যাসপিরেট করলে সিরিঞ্জ দিয়ে গ্যাস্ট্রিক জুস পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা প্যাটেন্সিটা দেখতে পারি ইসোফেগাসের। আর যদি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, এটা আর ভিতরে যাবে না। তাহলে টু সি দ্য আপার ইসোফেজিয়াল পজ ইন কেস অফ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তাহলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে কি হবে, ইসোফেগাসের প্যাটেন্সি, নরমাল প্যাটেন্সি যদি থাকে ইসোফেগাসের, তাহলে এটা স্টমাকে চলে যাবে। আর অ্যাট্রেসিয়া থাকলে আপার ইসোফেজিয়াল পজে তোমার এনজি টিউবটা দিলা, এবং এখানে যে অয়েলড হয়ে হয় ফিরে আসবে, আর না হয় আর যাবে না। তাহলে এটাও দেখা যায় ইসোফেজিয়াল, আপার ইসোফেজিয়াল পজ। এবং কালেকশন অফ গ্যাস্ট্রিক জুস ফর অ্যানালাইসিস কিরকম, অ্যাসিড ফাস ব্যাসিলাই অ্যান্ড জিন এক্সপার্ট। আমরা জানি ছোট বাচ্চারা যে স্পুটাম প্রডিউস করতে পারে না, এই জন্য সকালবেলা ওদের স্টমাকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে সেই ফ্লুইডটা কালেক্ট করা হয়, এবং সেটাকে অ্যাসিড ফাস ব্যাসিলাই এবং জিন এক্সপার্টের জন্য পাঠানো যায়। এবং কোয়ানাল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রেও আমরা
দেখতে পারি এনজি টিউবটা যদি নাক দিয়ে না পাস করে তাহলে আমরা বলতে পারি দিস বেবি হ্যাভিং কোয়ানাল অ্যাট্রেসিয়া। এগুলা দিয়ে আমরা এইসব কন্ডিশন গুলো ডায়াগনোসিস করতে পারি। মেডিসিনে পরীক্ষার সময় গ্যাস্ট্রিক জুস কালেকশনটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আম্বু ব্যাগ দেয়, আম্বু ব্যাগটা ফাইবারতে দেয় সাধারণত। তো তোমাদের করতে হবে হসপিতে দিতে পারে। তাহলে এটা কি হচ্ছে, ফার্স্ট মাউথপিস প্রপার, মাউথপিস, তারপর হলো আম্বু ব্যাগ প্রপার, অক্সিজেন কানেক্টর, অক্সিজেন রিজার্ভার, পপ আপ বাল্ব। তাহলে জিনিসগুলা দেখাই। এটা হলো অক্সিজেন রিজার্ভার। এই যে টিউবটা লম্বা, টিউবটা কয়েলড হয়ে আছে, যেখানে লেগেছে অক্সিজেন কানেক্টর, আম্বু ব্যাগ প্রপার। এটা হলো পপ আপ বাল্ব, আর এটা হলো তোমার কি বললাম, সরি, মাউথপিস প্রপার। এইখানে মাউথপিস এবং এটা হলো ফেস মাস্ক। আচ্ছা, ইন্ডিকেশন। তারপরে নেক্সট প্রশ্ন তোমাকে বলতে পারে রাইট ডাউন দি ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট অথবা ইন্ডিকেশন। ইন কেস অফ নিউনেটাল রিসাসিটেশন, যেমন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যদি থাকে অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে, আদার কন্ডিশনস উইথ রেসপিরেটরি ফেলিওর যেমন নিউমোনিয়া যদি থাকে, সিভিয়ার অ্যাকুট অ্যাজমা, জিবিএস, হেড ইনজুরি, পয়জনিং, এসব ক্ষেত্রেও রিসাসিটেশনের ক্ষেত্রে তোমার এই আম্বু ব্যাগ ইউজ করা হয়। তবে আমরা নিউনেটে খুব বেশি ইউজ করি, বিশেষ করে বাচ্চা আফটার ডেলিভারি যদি না কাঁদে, হ্যাঁ, কিছু স্টেপ পার হওয়ার পরে তোমাকে এটা দিয়ে রিসাসিটেট করতে হবে, আম্বু করতে হবে। এবং আরডি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমেও তোমাকে আম্বু ব্যাগ করতে হবে, আম্বু ব্যাগ ইউজ করতে হবে। এবং আরেকটা এখানে আমি পয়েন্ট দেইনি, যেমন অ্যাপনিয়া, বাচ্চাকে স্টিমুলেশন দিচ্ছে কিন্তু অ্যাপনিয়া রয়ে গেছে, সেই ক্ষেত্রেও তুমি আম্বু ব্যাগ ইউজ করতে পারো। ফেইলড ইন্টিউবেশন, ইন্টিউবেট করছো বাট ইন্টিউবেশনটা ফেল হচ্ছে, বাচ্চা হাইপক্সিক হয়ে গেছে, আম্বু ব্যাগ করে দেন আবার তুমি ট্রাই করো ইন্টিউবেশনের জন্য। হ্যাঁ, ইলেকটিভ ভেন্টিলেশন ইন অপারেটিং রুম, তোমরা দেখেছো এন্ডোট্রাকিয়াল টিউব পরায় তোমাকে আম্বু করে, বা একটা পেশেন্টকে আম্বু করে অপারেশন রুমে, এটা তোমরা দেখেছো। কন্ট্রাইন্ডিকেশন, ডায়াফ্রামেটিক হার্নিয়া, ট্রাকিওসোফেজিয়াল ফিস্টুলা, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। ডায়াফ্রামেটিক হার্নিয়া থাকলে তোমার লাংসটা মোর কম্প্রোমাইজড হয়ে যাবে। তার মানে যে গাটটা তোমার ডায়াফ্রাম দিয়ে চেস্টের মধ্যে ঢুকে গেছে সেটা আরো ডিস্টেন্ডেড হয়ে, যে লাংসটা যতটুকু এক্সপ্যান্ডেড ছিল আরো প্রেশারাইজড হয়ে আরো লাং ফাংশনটা আরো কম্প্রোমাইজড হয়ে যাবে, তাহলে আর বাচ্চার লাভের বদলে ক্ষতিই হবে বেশি। তাহলে তুমি বলতে পারো যে একটা বাচ্চা ডিস্ট্রেস নিয়ে আসছে, আমি কিভাবে বুঝবো যে বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে আরডিএস এর জন্য না ডায়াফ্রামেটিক হার্নিয়ার জন্য? এই ডায়াফ্রামেটিক হার্নিয়া কিন্তু ইন নিউট্রো ডায়াগনোসিস হয়ে আসবে, এবং যে বাচ্চাটা ডায়াফ্রামেটিক হার্নিয়া নিয়ে আসবে তাকে আগে ইন্টিউবেট ভেন্টিলেট করতে হবে। কাজে ডায়াফ্রামেটিক হার্নিয়াতে কখনোই আম্বু ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন করা যাবে না। ট্রাকিওসোফেজিয়াল ফিস্টুলাতে তাই এখানে হিউজ স্টমাক ডিস্টেনশন অফ দি ডিস্টেনশন অফ দি স্টমাক হয়। তার মানে ট্রাকিয়া থেকে ইসোফেগাসে কমিউনিকেশন, ইসোফেগাস দিয়ে ব্লাড বাতাস চলে যাবে কোথায়? স্টমাকে। তাহলে ট্রাকিয়া দিয়ে ইসোফেগাস, ইসোফেগাস দিয়ে স্টমাক, তাহলে স্টমাকটা হিউজলি ডিস্টেন্ডেড হবে এবং এটা ডায়াফ্রামের উপর নিচ থেকে একটা উপরে চাপ দিবে এবং লাং ফাংশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে। তাহলে এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। আর মেকোনিয়াম অ্যাসপিরেশন হলে এটাকে ফার্স্টে যে কোনো কিছু করার আগে বাচ্চাটাকে আগে সাকশন দিতে হবে, হ্যাঁ, এবং ওরাল সাকশন দেন নেজাল সাকশন। হ্যাঁ, তাইলে আগে তুমি আম্বু করতে যাবে না। তাহলে মেকোনিয়াম অ্যাসপিরেশন একটা কন্ট্রাইন্ডিকেশন ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনের।
তাহলে এটা এই কয়টা কন্ট্রাইন্ডিকেশন তোমাকে লিখতে হবে অথবা বলতে হবে। আর কমপ্লিকেশন কি কি হতে পারে, যেমন ঠিক মতো ভেন্টিলেট না করলে হাইপোভেন্টিলেশন, অথবা এমন বেশি চাপাচাপি করছে যে হাইপার ভেন্টিলেট করে ফেলছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড সব বের হয়ে গেছে, হ্যাঁ, অথবা হাইপোভেন্টিলেশনে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে গেছে। ইনফ্লেটেড স্টামাক, স্টামাকটা ইনফ্লেট করে ফেলতে পারো ডিউ টু এয়ার ইন দি স্টামাক। অনেক সময় আমরা জানি যে ইসোফেগাস এবং ট্রাকিয়া পাশাপাশি থাকে, এবং দেখা যায় যে বাতাস কিছুটা ইসোফেগাস দিয়ে ঢুকছে এবং কিছুটা ট্রাকিয়া দিয়ে ঢুকছে, এবং ইসোফেগাস দিয়ে ঢুকতে ঢুকতে একসময় ইসোফেগাসটা ফুলে যায়। তো এটা একটা কমপ্লিকেশন। অ্যাসপিরেশন অফ দি স্টামাক কন্টেন্ট, স্টামাকের মধ্যে বাতাস ঢুকাতে ঢুকাতে অনেক ঢুকে গেছে এবং স্টামাকের যে কন্টেন্টটা উপরে উঠে এসে এটা শ্বাসনালীতে চলে গেছে, তাইলে অ্যাসপিরেশন। এবং এত বেশি হয়েছে যে নিউমোথোরাক্স হয়ে গেছে, মানে লাং রাপচার করে কোথায় চলে গেছে, এয়ারটা উইদিন দি প্লুরাল ক্যাভিটি, নিউমোথোরাক্স, এবং আলটিমেটলি এয়ার এম্বোলিজম হতে পারে। দিস আর অল কমপ্লিকেশন মে অ্যারাইজ উইথ দিস ইনস্ট্রুমেন্ট। তাহলে রাইট ডাউন দি কমপ্লিকেশন অফ দিস ইনস্ট্রুমেন্ট, এই কয়টা তোমাকে লিখতে হবে, কয়টা চাই সেটার উপর বেসিস করে। সবগুলোই লিখতে হবে এমন কোনো কথা নেই, দুটা চায়, চারটা চায়, দুইটাই বেশি চায়, কারণ নাম্বার তো এক থাকে বা দুই থাকে। 3 বাই ট্যাপ, এটা দেয় না সাধারণত, তবে ইম্পর্টেন্ট একটা ইয়েতে আমি দিতে দেখিনি, তবে আসছে পরীক্ষায় আসছে, হ্যাঁ, হয়তো আমি সেই সব পরীক্ষায় ছিলাম না। হ্যাঁ, ক্রিয়েট কি কি ইন্ডিকেশন, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তাহলে দিস 3 বাই স্টপ পাম্প। আচ্ছা, use of, write down the use of this instrument, multiple channel in a single parental axis। তার মানে একটা আইভি ক্যানুলা সাইট আছে, এখান দিয়ে অনেকগুলো চ্যানেল তৈরি করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। এবং ফার্স্ট অফ অল আমাদের যেটা করা হয় এক্সচেঞ্জ ট্রান্সমিশন, তাহলে এক্সচেঞ্জ ট্রান্সমিশনটা তোমরা আগে লিখবা, আর হলো পরে লিখবা হলো মাল্টিপল চ্যানেল ইন এ সিঙ্গেল প্যারেন্টাল অ্যাক্সেস, আর হলো মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেশন অফ মাল্টিপল মেডিকেশন and infusion through same parental route, একই কথা, প্রথমটা দ্বিতীয়টা একই কথা। আর হলো এটা একটা ইউজ হলো ফ্যাসিলিটেট স্মুথ সুইচিং অফ ইনফিউশন ফ্রম মাল্টিপল লাইন, একই কথা, কিন্তু তোমাকে বলতে হবে ফার্স্টে হলো এক্সচেঞ্জ ট্রান্সমিশন আর হলো ক্রিয়েট মাল্টিপল চ্যানেল ইন এ সিঙ্গেল প্যারেন্টাল রুট, এই দুটেই হলো মেইন ইউজ। কমপ্লিকেশন কি কি হতে পারে, যেহেতু সিঙ্গেল প্যারেন্টাল অ্যাক্সেসে মাল্টিপল চ্যানেল তৈরি করেছো তুমি, হ্যাঁ, একটা আইভি সাইট আর 3-ওয়ে ট্যাব দিয়ে দুটা পথ করলা, আরেকটা 3-ওয়ে ট্যাব দিয়ে 3টা পথ করলা, এইভাবে তোমাকে অনেকগুলা মাল্টিপল চ্যানেল তৈরি করলা। এখন চ্যানেলগুলো তো এমনি এমনি করো না, এটার জন্য একটা চ্যানেল দিয়ে তুমি আইভি ইনফিউশন দিলা, আরেকটা চ্যানেল দিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিলা, আবার বাচ্চাটার দেখা গেল যে কনভালশন হচ্ছে, দিলা তুমি হলো ফেনোবারবিটান, আচ্ছা, আবার দেখা গেল ওর একটা সিডেটিভ লাগবে, আরেকটা চ্যানেল দিয়ে দিলা সিডেটিভ। তার মানে একই একটা আইভি ক্যানুলার মধ্যে দিয়ে বিভিন্ন চ্যানেল দিয়ে বিভিন্ন রকমের ড্রাগ যাচ্ছে, কাজে তোমার যদি জানা না থাকে কোন ড্রাগের সাথে কি ইন্টারঅ্যাকশন হয়, তাহলে তোমার সেক্ষেত্রে ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে। এইভাবে মানে বিভিন্ন ধরনের ড্রাগ একটা সাইড ক্যানুলা দিয়ে যাচ্ছে বিধায় ড্রাগ ইন্টারঅ্যাকশনের চান্স থাকে। আর হলো ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন, অনেকগুলা চ্যানেল একবার একটা ধরতেছে আর একবার একটা ধরতেছে, অনেক সময় ইনফেকশন চলে যেতে পারে, এবং এখানে এয়ার এম্বোলিজমের চান্স বেশি, ছোট ছোট জায়গা থাকে এবং ওখানে এয়ার ঢুকে থাকে, ওগুলাকে আবার নরমাল স্যালাইন দিয়ে ফিল আপ করে তারপরে তোমাকে পুশ করতে হয় মেডিসিন বা যেটাই তুমি দাও না কেন, কাজে ছোট ছোট জায়গাগুলোতে এয়ার থেকে গেলে এয়ার এম্বোলিজমের চান্স এখানে বেশি। এবং কমপ্লিকেশন ডিউরিং এক্সচেঞ্জ ট্রান্সমিশন হতে পারে, হ্যাঁ, তাহলে এগুলো তোমার 3-ওয়ে স্টপককের কমপ্লিকেশন। আর ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সমিশনের কমপ্লিকেশন কি, ভলিউম ওভারলোড অথবা ভলিউম ডিপ্লিশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোগ্লাইসেমিয়া, ইনফেকশন, হাইপোথার্মিয়া, এমন ভাবে করতেছে যে টেম্পারেচার মেইনটেইন হচ্ছে না, পোর্টাল ভেইন থ্রোম্বোসিস একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, এয়ার এম্বোলিজম, ডেথটা লেখার দরকার নেই, আমি ডেথ লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা
কমপ্লিকেশন না, এর তো সবকিছু শেষ। টাং ডিপ্রেসর দিতে পারে, হ্যাঁ টাং ডিপ্রেসরটা তুমি এখানে মেডিসিনে পরীক্ষা দিতে বসছো, এখানে যদি ক্লেপ প্যালেট আর ক্লেপ লিপ তো হবে না, ক্লেপ প্যালেট যদি আগে বলো তাহলে হবে না, হ্যাঁ তোমাকে বলতে হবে থ্রোট অ্যান্ড সফট প্যালেট গ্যাগ রিফ্লেক্স দেখার জন্য। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি অ্যান্ড ট্রপিক্যাল অ্যানাস্থেসিয়া, কোনো কারণে কোনো ফিশ বোন বা কোনো কিছু ইয়ে করবা, রিমুভাল অফ দি ফরেন বডি, তখন অ্যানাস্থেসিয়া দিয়ে তারপর তোমাকে রিমুভ করতে হবে। ডায়াগনস্টিক কি ইউজ, এইসব কারণে ইউজ করা হয়। হ্যাঁ এখানে মেডিসিনে পরীক্ষা দিচ্ছ, তাহলে টনসিলাইটিস, ফসল ডিপথেরিয়া, কপ্লিক স্পট, ফ্যারিঞ্জাইটিস, প্যালাটাল পসি, এবং পরে তুমি বলতে পারো ক্লেপ প্যালেট। এগুলো হলো ডায়াগনস্টিক। থেরাপিউটিক ফিশবোন রিমুভাল অফ দি ফিশবোন অ্যান্ড রিমুভাল অফ দি ফরেন বডি, এইসব কারণে তুমি থেরাপিউটিক পারপাসে এটা ইউজ করতে পারো। আচ্ছা এটা পড়াই আমি শেষ করে ফেলবো, আজান হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আচ্ছা এখন ভাইভাতে যদি তোমাকে এই ইয়েটা দিয়ে থাকে, দিয়ে দেয়, এই জন্য তোমার টাং ডিপ্রেসর। টাং ডিপ্রেসর 3 ধরনের হতে পারে, মেটালিক, উডেন অথবা প্লাস্টিক, যেটাই দিক না কেন ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা এখন তোমাকে বলতে পারে তুমি ফলিকুলার টনসিলাইটিসের যে প্যাচ এবং ডিপথেরিয়ার যে প্যাচ, দুটোটাই তো থ্রোটে থাকে, কিন্তু তুমি ডিফারেন্সিয়েট করবা কিভাবে? তাহলে টাইপ কিরকম হবে ডিপথেরিক প্যাচের? গ্রেইশ হোয়াইট এবং দেখতে অনেকটা মোটা মোটা মনে হবে, লেদারি, হ্যাঁ ভারী ভারী মনে হবে, লেদারি ইন কনসিস্টেন্সি, ভাষাটা তাই। এবং এটা গ্রেইশ হোয়াইট, আর এটা হলো ইয়েলোইশ। কোথায়? ফলিকুলার টনসিলাইটিস। সাইটটা থাকে কোথায়? ডিপথেরিক প্যাচ, টনসিলেতে থাকবেই, অসিস প্যালেটে চলে আসে, গামেও চলে আসে, আর এটা কনফাইন থাকে উইদিন দি টনসিল, তার মানে টনসিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর যদি তুমি এটাকে সরায় ফেলো কিংবা কোনো ভাবে, হ্যাঁ যেমন তুমি যদি টাং রিপ্রেসর দিয়ে এটাকে সরাও, ভেরি ডিফিকাল্ট টু রিমুভ, হ্যাঁ সহজে সরানো যাবে না, এবং যদি কোনো মতে সরানো যায় তাহলে র এরিয়া ইজ এক্সপোজড, এবং যে এরিয়াটা তুমি মেমব্রেনটা সরানোর পরে দেখবা সেটা র দেখা যাবে। আর এই ফলিকুলার টনসিলাইটিসের যে প্যাচ, এটা ইজি টু রিমুভ। আর পজিটিভ অর্গানিজম এখানে কনিব্যাকটেরিয়াম ডিপথেরি, আর এখানে হলো স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা এখানে দেখালাম আমি এই যে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট, এখানে কনফাইন্ড উইদিন দি টনসিল, আর ডিপথেরিক প্যাচগুলো সব প্যালেট, ফসেস, পোস্টোফ্যারিঞ্জিয়াল ওয়াল, প্যালেট, এগুলো সব জায়গায় চলে আসছে। এগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে। কপ্লিক স্পটটা কোথায় দেখা যায়? এটা মিজলসে, এবং এটার ক্যারেক্টারটা জিজ্ঞেস করে অনেক সময়। প্যাথোগনোমিক ফর মিজলস অকার্স ইন 1 to 2 days before the appearance of rash. র্যাশের আগে অ্যাপিয়ার করবে, এবং এটা যদি দেখো তাহলে তোমাকে বলেই দিতে পারবা এই বেবিটা মিজলস হবে বা মিজলস হয়েছে, হ্যাঁ। এবং এটা কতদিন থাকে? 1 to 2 days after the appearance of rash. র্যাশ অ্যাপিয়ার করলে 1 থেকে 2 দিনের মধ্যে এটা চলে যাবে, মানে এটা খুব ট্রানজিয়েন্ট কপ্লিক স্পটটা। আর দেখতে কেমন? পান্টেড, মানে একটু গর্ত থাকে, ব্লুইশ হোয়াইট, হ্যাঁ, এবং অন এ ব্রাইট রেড ব্যাকগ্রাউন্ড, লাল একটা জায়গা থাকে এবং তার মধ্যে ব্লুইশ হোয়াইট স্পটটা থাকে। এবং কোথায় থাকে? বাক্কাল মিউকোসা। সাইট কোথায়? অপোজিট দি সেকেন্ড মোলার টিপ। তাহলে কপ্লিক স্পটের ক্রাইটেরিয়া তোমাকে জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। আর ওরাল থ্রাশ ছবি দিয়ে দিতে পারে যে ডেসক্রাইব দি পিকচার, হ্যাঁ, and what will be the probable condition or what will be the probable diagnosis. এখানে card like patches visible on soft palate, তারপরে uvula, fauces, tongue, dorsum of the tongue, and the lips. So this is oral candidiasis. আজকে মাইক্রোপুরেটটা থাক, মাইক্রোপুরেট কিন্তু দেয়। আরো কিছু ইনস্ট্রুমেন্ট বাকি আছে, বেশ কয়টা আছে, হ্যাঁ। তো
তো এই আমি একটু ভাইবাও টাচ করছি, কেননা তোমাদের এই ছবিগুলো আবার ভাইভাতেও দিতে পারে এবং অস্পিতেও দিতে পারে। তো এইভাবে তোমার একটু ভাইবা এবং মেইনলি অসপি এভাবে টাচ করে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমি গ্রোথ এই বাকি ইনস্ট্রুমেন্ট গুলা, গ্রোথ চার্ট, পিকচার এগুলা আলোচনা করব এবং এক্সরে গুলা যদি চাও তোমরা, এক্সরে গুলা কি কি এক্সরে দেয় এগুলা পরে ক্লাসে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।